নিজ এলাকায় সার্জিসের সঙ্গে বিএনপি নেতার বাক বিতণ্ডতা, কি ঘটেছিল সেখানে? জানাবো বৈশ্বিক চাপে মোদি, নতুন বাংলাদেশের খেলায় আটকে গেল রব। এদিকে মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজ এলাকায় সার্জিসের সঙ্গে বিএনপি নেতার বাক বিতণ্ডতা, কি ঘটেছিল সেখানে? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে এক ব্যক্তির বাক বিতণ্ডতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বতিয়ার রহমান বলে জানা গেছে। বৃহস্পতিবার তার নিজ জেলার আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে সার্জিস ইউএনও অফিসে যান। সেখান থেকে বের হওয়ার সময় বিএনপির ওই নেতার সাথে বাক বিতণ্ডতা হয়। ভিডিওতে দেখা যায় সার্জিসকে উদ্দেশ্য করে ওই ব্যক্তিটি বলেন, আপনি কোন বিধানে এসেছেন? সার্জিস তখন বিএনপির ওই নেতা মতিয়ার রহমানকে বলেন, আপনি কোন অথরিটিতে জিজ্ঞাসা করেছেন? ওই ব্যক্তি বলেন, আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি। কথা বলার এক পর্যায়ে উভয়ে উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলা শুরু হলে সার্জিস ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বারবার বলতে থাকেন, টোন লো করেন। ভিডিওটির প্রথমে সার্জিসকে বলতে শোনা যায়, আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আটোয়ারী মানুষের জন্য কি করার, তাদের কোনো জায়গায় প্রয়োজন, তারা যদি সমস্যাগুলো বলে, আমি যদি আটোয়ারী মানুষের জন্য কিছু বের করে আনতে পারি, সেটা আটোয়ারী মানুষের জন্য ভালো না খারাপ। তখন বিএনপির ওই নেতা বলেন, এটা ডিসি সাহেব বা ইউএনও সাহেবের মাধ্যমে হোক। তখন সার্জিস আলম বলেন, এখন তো ইউএনও নেই, ওনার দায়িত্ব যিনি পালন করেছেন তাকে আমি আহ্বান জানিয়েছি, আমার সুযোগ আছে। স্থানীয় বিএনপির নেতা মতিয়ার রহমান বলেন, তারা কি সেটা পারেন? এই সময় সার্জিস আলম বলেন, আটোয়ারী না, শুধু উত্তরবঙ্গের মানুষের সব থেকে বড় সমস্যা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে কেউ যখন উত্তরবঙ্গের জন্য কিছু নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে সহযোগিতা না করে পিছন থেকে টানে। এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সার্জিস বলেন, ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে মনে করেন কি না আমি উপজেলার জন্য কিছু না কিছু নিয়ে আসতে পারবো। ওই ব্যক্তি তখন বলেন একমত। তখন সার্জিস আবার বলেন, আমি কি কি দরকার জেনে নিয়ে আসি, হওয়া উচিত কি উচিত না। তখন ওই ব্যক্তি বলেন, বাবা এনসিপি হওয়ার আগে সুযোগ ছিল, তখন আমরা অনেক সাপোর্ট করেছিলাম, সেলুটও করেছিলাম, যেহেতু এখন রাজনৈতিক দল। সার্জিস বলেন, তখন সুযোগ ছিল, এখনো আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলে পদধারী, তিনি এখন দলের এমপিও না, মন্ত্রীও না, উনি পারে কিনা, উনি যদি পারে একটা দলের। তখন ওই নেতা বলেন, এভাবে মিটিং করে না। সার্জিস বলেন, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না, আমি তাদের কাছে জানতে চেয়েছি, এটা কোনো অফিসিয়াল মিটিং না, অফিসিয়াল মিটিং হলে তো রেজুলেশন থাকে, ওটা ইউনো আহ্বান করেন। আমি তাদের কাছে জানতে চেয়েছি আটোয়ারিতে কি কি দরকার, কি কি সমস্যা, আমি আমার জায়গা থেকে দেখব কি কি বের করে আনতে পারি। তখন ওই ব্যক্তি সার্জিসকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোন বিধানে এসেছেন? সার্জিস তখন বিএনপির ওই নেতাকে বলেন, আপনি কোন অথরিটিতে জিজ্ঞাসা করেছেন? ওই ব্যক্তি বলেন, আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি, একটা রাজনৈতিক দলের মুখ্য সংগঠকের সাথে দেখা করতে পারে না সরকারি কর্মকর্তা অনির্বাচিত ভাবে, নির্বাচিত হলে পারে। সার্জিস আবার বলেন, কোন আইনে পারে না? তখন ওই ব্যক্তি বলেন, কোন আইনে আছে? এই সময় উভয় উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলা শুরু হলে সার্জিস বারবার বলতে থাকেন, টুন লো করেন। এই সময় সার্জিস বলেন, আপনি যে আইনে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেই আইনে আটোয়ারিতে কি কি সমস্যা তাদের কাছে জানতে চাইতে পারি। ভিডিও শেষের দিকে সার্জিস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ঠাকুরগাঁও এসে এটা করতে পারেন, সার্জিস আলম বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন। বৈশ্বিক চাপে মোদি, নতুন বাংলাদেশের খেলায় আটকে গেল রব। ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা এবং নিপীড়নের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর বিরুদ্ধে দেশি বিদেশি বিভিন্ন অভিযোগ রয়েছে। মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো থেকে দাবি উঠেছে যে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির হয়ে সংখ্যালঘুদের উপর
নির্যাতন চালানো হয়েছে। শুধু ভারতে নয়, বাংলাদেশেও বিভিন্ন সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে সহায়তা করতেও ভারতীয় গোয়েন্দা সংস্থা সক্রিয় ভূমিকা পালন করেছে। এবার মোদী ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র ও ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সুপারিশ করেছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সংখ্যালঘুরা দিন দিন আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এশিয়া অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন ভারতের প্রতি সহানুভূতিশীল থেকেছে, ফলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রে সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে, তবে পশ্চিমা বিশ্বে এ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলছে, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে, যার ফলে 2024 সালে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এতে আরো বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি নির্বাচনী প্রচারে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। গত বছরের এপ্রিলে মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলে অবহিত করেন এবং দাবি করেন তারা অধিক হারে সন্তান গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন, যদি রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে দেশ ও বিদেশে মোদী সরকারের উপর চাপ আরো বাড়বে। মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ। রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে ফিরতে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের জঙ্গলের ভেতরে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন রোহিঙ্গা যুবকরা। গোপনে চলা এই প্রশিক্ষণের সময় কয়েকদিন পর পর সরিয়ে নিতে হচ্ছে তাঁবু। দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। সংবাদ মাধ্যমটি বেশ কয়েকজন রোহিঙ্গা এবং একজন শরণার্থী শিবিরের কমান্ডারের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, রোহিঙ্গা যোদ্ধারা গোপনে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যান এবং অস্ত্র প্রশিক্ষণে ফিরে আসেন। তারা প্রস্তুত হচ্ছেন আবারও মিয়ানমারে গিয়ে সামরিক জান্তা ও প্রতিপক্ষ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে। নিজেদের সামরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন 25 বছর বয়সী রোহিঙ্গা তরুণ মোহাম্মদ আয়াস। 2017 সালে তিনি প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে শিশুদের বার্মিজ ভাষা শেখান। সম্প্রতি মিয়ানমারের জঙ্গলে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছেন। জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের। আয়াস বলেন, আমরা প্রস্তুত, আমরা নিজের জীবনের পরোয়া নেই। আমাদের অধিকার স্বাধীনতার মাতৃভূমি ফিরিয়ে আনতে যা লাগে আমি তা করতে প্রস্তুত। ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, আয়াসের মতো শত শত রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছেন, যারা কুতুপালং শিবিরে বছরের পর বছর কাটিয়েছেন। 4 বছরে কন্যা সন্তানের জনক আয়াস জানান, 3-6 মাস জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিদিন তারা তাঁবু স্থানান্তর করে অবস্থান বদলাতেন যেন ধরা না পড়েন। সকালে বাঁশির আওয়াজে ঘুম ভাঙে, তারপর শুরু হতো শারীরিক প্রশিক্ষণ। এরপর ভাগ হয়ে কেউ অস্ত্র, গোলাবারুদ ও মার্শাল আর্ট শিখত, কেউ শিখত প্রযুক্তিগত দক্ষতা, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, শুধু নজরদারি ও কৌশলগত তথ্য সংগ্রহ। দুপুরে গোসল, খাওয়া ও বিশ্রামের পর আবার শুরু হতো প্রশিক্ষণ। আয়াস বলেন, আমাদের মূল লক্ষ্য শান্তি। আমরা অধিকার ও সুযোগ নিয়ে শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, কিন্তু আমাদের ভূমি আজ সামরিক বাহিনী ও বিদ্রোহীদের দখলে। আমরা আমাদের মাতৃভূমি ফেরত চাই এবং সেটার জন্য লড়াই করব। তিনি তার গোষ্ঠীর নাম প্রকাশ করতে রাজি হননি, তবে দাবি করেন 1000-এরও বেশি রোহিঙ্গা যুবক ইতিমধ্যে প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সব শিবিরে নিয়োগ চলছে। রোহিঙ্গা গোষ্ঠীগুলো অভিযোগ করছে, 2021 সালে গণঅভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যে সামরিক বাহিনী ও বিদ্রোহীর উভয় পক্ষই তাদের রোহিঙ্গাদের গণহত্যা ও জোরপূর্বক নিয়োগের স্বীকার করেছে। এক রোহিঙ্গা যোদ্ধা জানান, যদি সুচি ক্ষমতায় ফেরেন তবে হয়তো পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু তারা আর অপেক্ষা করতে চান না। 42 বছর বয়সী আরেক যোদ্ধা আবু নিয়ামত উল্লাহ বলেন, আমাদের প্রধান শত্রু মিয়ানমারের সেনাবাহিনী, যারা গণহত্যা চালাচ্ছে, এরপর আরাকান আর্মি। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কেউ প্রশিক্ষণে মিয়ানমারে গিয়ে আবার ফিরে এসে শিবিরে স্বাভাবিক জীবন যাপন করে। কাউকে জোর করি না, শুধু বলি তুমি কি ফিরতে চাও? যদি কেউ রাজি হলে আমরা তাদের পথ দেখাই। এই প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে। 3 সন্তানের বাবা নিয়ামতুল্লাহ বলেন, আমাদের জনগণের উপর সব সময় অন্যায় হয়েছে, অথচ বিশ্ব মিডিয়া শুধু গাজা ও ইউক্রেন নিয়ে ব্যস্ত।
রোহিঙ্গাদের নিয়ে কারো মাথা ব্যথা নেই। তিনি বলেন, আমরা আর অপেক্ষা করব না, সময় এসেছে নিজেদের রক্ষা করার, নিজের অধিকার আদায় করে নেওয়ার। ৩০ বছর বয়সী রোহিঙ্গা কমান্ডার রাইনাং সো জানান, এখন আর শান্তির অপেক্ষা নয়, যদি শান্তি না আসে তবে তারা লড়াই করতে প্রস্তুত। রাইনাং বলেন, পুরো রোহিঙ্গা সম্প্রদায় এখন ঐক্যবদ্ধ, আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে এনে লড়তে চাই, আমাদের ভূমি ফেরত চাই, আমাদের অধিকার ফেরত চাই। তিনি জানান, 2021 সালের পর আরাকান আর্মির সঙ্গে সমন্বয়ের পর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই কমান্ডার বলেন, তারা মুসলিমদের সঙ্গে কাজ করতে চায় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।